প্রিয় দর্শক, অপেক্ষার পালা শেষ। আবার আমন্ত্রণ এনটিভির পর্দায় বন্ধু তোমারই খোঁজ অনুষ্ঠানে। ইভান সাইড আপনাদের সাথে আছি এবং দর্শক নিশ্চয়ই অপেক্ষা করছেন আজ আমরা কাকে হাজির করব, কার কাছ থেকে তার বন্ধুদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কিছু মানুষ নিজেদেরকে খুব অলৌকিকভাবে ধরে রাখেন, তেমন একজন মানুষ আজকে আমাদের বন্ধুত্বের কথাগুলো জানাবেন, তার জীবনের সেই বন্ধুত্বের কথাগুলো। এবং তিনি অনেক গুণে গুণান্বিতা। একাধারে তিনি কণ্ঠশিল্পী, অভিনয় শিল্পী, বাচিক শিল্পী। তিনি আমাদের সবার প্রিয় শম্পা রেজা। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের অতিথি শম্পা রেজাকে। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, কারণ আপনার হাসি দেখে আমার মন ভালো হয়ে গেছে। হ্যাঁ, তোমার সাথে আমার দেখা হয়নি আগে, কিন্তু তোমার কণ্ঠস্বরটি আমার এখন আমি পরিচিত হয়ে পড়লাম যে কণ্ঠস্বরটি একটি জায়গায় আমার একটি কাজের সাথে জড়িত। শুরুতে একটু বলি যে আমি জানি আপনি ভীষণ প্রকৃতি প্রেমী, প্রকৃতির মাঝেই আমরা এসেছি। কেমন লাগছে? ভীষণ মজা লাগছে আসলে। বন্ধুত্বের কথা যখন তুমি বলছো, একটা বিশাল বন্ধু কিন্তু প্রকৃতি। হ্যাঁ, গাছ, বাতাস, আলো, সূর্য, চাঁদ, তারা, পাখি, ফড়িংগুলো, হ্যাঁ, সব কিছুই তো প্রকৃতি। নদী, সাগর, এরা সবাই তো আমাদের বন্ধু। বন্ধু আছে বলেই পৃথিবীতে বসবাস। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। তবে সেই বন্ধুত্বের কথাগুলি আমি শুনবো। আমি একটু শুরুতে ছোট ছোট কিছু বিষয় আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। আমার জানা মতে, যদি আমি ভুল না করি, কুমিল্লাতেই আপনার জন্ম এবং তারপর বেড়ে ওঠা। সেই সময়ের তো এক ধরনের খেলার সাথী, বন্ধু বলি বা খেলার সাথী বলি, ওই কথাগুলো একটু শুনতে চাই। জন্মটা তো আর মনে থাকে না, কিন্তু যেটা মনে আছে প্রথম হলো এয়ারফোর্সেরই কোনো একটা জায়গা, তেজগাঁওয়ে বিশাল মাঠ ছিল, আর এরকম লম্বা লম্বা ঘাস ছিল। আমরা বিকেলবেলা ওই ঘাসের পিছনে পিছনে দৌড়ে বেড়াতাম, ফড়িং উড়তো, এটা আমার মনে আছে। ছোট্টবেলার দুইটা বন্ধু, মধু আর মিঠু। আমার তখন কত বয়স, দুই আড়াই এরকম। এই একটা স্মৃতি আছে যে মিঠু ওই ঘাসের উপর শুয়েছিল, ও কান দিয়ে নাকি টিকটিকি ঢুকেছিল। এটা কি গল্প না সত্য? হ্যাঁ, কিন্তু পরবর্তীতে শুনেছি হ্যাঁ এরকম কিছু ঘটনা ঘটেছিল, এটা আমার মনে আছে। বোনদের সাথে খেলছি কিনা মনে পড়ে না, কিন্তু বাবা মা খালা কারোর সাথে খেলছি বলে আমার মনে পড়ে না। আমার মনে পড়ে আমি খুব একা একা ঘুরতাম সেই ছোট্ট বয়স থেকে, এবং ঘোরমার মতন সিকিউরিটি ছিল আমাদের দেশে এবং জায়গা ছিল আমাদের দেশে। আমার একার না, সব বাচ্চারা এই সুযোগ পেত। হ্যাঁ, এই সুযোগ পেত নিজেকে চিনতে এবং বিশ্বকে চিনতে ওই ছোট্ট বয়স থেকে। সেখান থেকে এই যে চিনতে শেখা কিংবা শেখার কথাই যদি বলি, প্রথম স্কুলের কথা একটু শুনতে চাই। এবং স্বাভাবিকভাবেই সেই স্কুলে যাবার পরে তো বন্ধু হয়, সেই স্কুলের বন্ধুদের কথা একটু শুনতে চাই। হ্যাঁ, ওই রকম ওই 2.5 বছরের দিকেই আমরা বাবার পোস্টিং হলো রাঙামাটিতে। আচ্ছা। সেখানে যাওয়ার পর আমার বড় বোনকে লেখাপড়া শেখানোর জন্য একটা মিশনারি স্কুলে দেওয়া হলো। আমিও কান্না শুরু করলাম, আমিও যাব, আমিও গেলাম সঙ্গে। ওইখানে স্মৃতি আমার যেটা মনে পড়ে, আমরা যেন মানে মহা কিছু পার হয়ে যেতাম। কি মজার জার্নিটা ছিল। স্কুলে যাওয়ার পরেই সিস্টাররা কোলে নিয়ে নিত আর বিস্কিট দিত। এইটুকুনি স্মৃতি আমার ওইখানে। তো মানে একটুখানি বুঝতে পারার পর প্রথম বন্ধু কারা হলো, বুঝলেন যে এরাই আসলে আমার বন্ধু বা সেই বন্ধুত্ব, সেগুলো একটু শুনতে ইচ্ছে করছে। প্রথমত আমার ভাই বোনরা, খালারা, হ্যাঁ, মা বাবা তো আছেনই। পরবর্তীকালে আমার এক বন্ধু স্কুলে হলো শিরিন, ও কিছুদিন আগে ওই পৃথিবী ত্যাগ করলো। ওকে পেলাম আমি ক্লাস 6-এ। তার আগে আমার কিছু বন্ধু হয়েছিল, কিন্তু ওদেরকে আমি জোর করে বন্ধু বানাতাম, মানে মলি আর বেবি। তখন আমার বয়স 4-5 বছর, কিন্তু ওদেরকে আমি জোর করে বন্ধু বানাতাম এই কারণে যে কেউ আমার বন্ধু হতে চেত না, কারণ আমি মেরে টেরে সবার কাছে খাবার নিয়ে নিতাম। তো কে বন্ধু হতে চাইবে বলো? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ মানে সবার চোখে খুবই দুষ্টু বাচ্চা, কিন্তু আমার চোখে আই ওয়াজ ভেরি অ্যাডভেঞ্চারাস, কারণ আমার গাছ বন্ধু ছিল। আমার একটা গাছ বন্ধু, ওর ডালটা এরকম মোটা ছিল। হ্যাঁ, তো আমি ওই যে ওর কাছ থেকে খাবার বলতে আমার বিশেষ লোভ ছিল ফলের প্রতি। তো ওরা হয়তো অ্যাপেল নিয়ে এসছে, হ্যাঁ, বিকেলে আমরা খেলতে বার হই, যখন অ্যাপেল নিয়ে এসছে কেড়ে নিয়ে চলে গেলাম। আমি ওই গাছটির উপরে বসে বসে একা একা পিকনিক করতাম,
দুষ্টুই তো বটে, কিন্তু আমার কাছে খুব মজা লাগতো। কিন্তু সেটার জন্য ওই যাদের কথা বলছে হ্যাঁ। মেরে টেরে নিয়ে আসতেন এরকম? হ্যাঁ, মানে ওরা ভয়ের চোটে দিয়ে দিত। আমি যদি বলতাম এই দাও, তাড়াতাড়ি ভয়ের চোটে এগিয়ে দিত আমাকে। মেরেছি কি কখনো? মারিনি, কিন্তু কিন্তু ভয় ভয় ছিল। পেত। হ্যাঁ, ওটাকে বন্ধুত্ব তো বলা যায় না, ওটা তো জোর জবরদস্তি খাবার নেওয়া, আর কিছুই না। অতএব বন্ধুত্ব এই শিরিন দিয়ে হলো, তখন আস্তে আস্তে বন্ধুত্ব হলো। তখন আমি একটু বেবি হচ্ছিলাম, আচ্ছা, তো তখনকার সবাই খুব আদর করতো। তখন সেই বাকি বন্ধুদের কথা গল্প, আমরা হ্যাঁ, শুনবো, হ্যাঁ। তবে আমরা একটু বসি কোথাও। হ্যাঁ, সামনে, চলো তারপর শুনবো। চলো। শুনছিলাম আপনার সেই বন্ধু শিরিন তার কথা। হ্যাঁ, শিরিন শিরিন অ্যামেজিং একটা পার্সোনালিটি। হ্যাঁ, মানে সে ছোটবেলা থেকে ও একদম আমাকে একটা শিশুর মতন দেখে রাখতো। ওর কাছে আমি অনেক কিছু শিখেছি। শি ওয়াজ আ লিডার কাইন্ড। পরবর্তীতে ও ইউএনডিপিতেই ছিল, এবং তারপর তো চলে গেল। তো শিরিনের সাথেই যে এত বছর, কোন সাল থেকে, হ্যাঁ, সেই ক্লাস 6 থেকে বন্ধুত্ব। আমার অনেক বন্ধু চলে গেছে, অনেক অকালেও চলে গেছে। যেমন আমার মিউজিকের বন্ধু হ্যাপি চলে গেল অকালে। আমার আরেকটা বন্ধু ছিল শামসুল, ব্রিলিয়েন্ট গায়, ও চলে গেল অনেক অল্প বয়সে, আমেরিকায় পড়াশোনা করছিল। আমার বেশিরভাগ বন্ধুরা বিদেশে। আরও একটা বন্ধু আমার কিছুদিন আগে চলে গেল, বাবার, খুবই অল্প বয়সে। হঠাৎ কথা নেই, বার্তা নেই। তার বোধহয় 1 সপ্তাহ আগে কথা হয়েছে যে আমরা দেখা করব। তো এখন হয়তো বা সেই সময়টা যখন বন্ধুরা সব টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সময়েও সেরকম হয়। তারপরে আমার বন্ধুত্ব হলো কলেজে মিতা চৌধুরী। ও প্রথম কাজ করলো আমার মায়ের মেয়ে হিসেবে নাটকে। সবাই ভেবেছে আমি। যাই হোক, ওর সাথেও আমার বন্ধুত্ব সেই রকমই আজ অব্দি। সেই সময়ের বন্ধুত্বগুলো পড়াশোনার বাইরে অনেক ধরনের কিন্তু দুরন্তপানা থাকে, দস্যিপানা থাকে, অনেক মজার ঘটনা থাকে ফ্রেন্ডদেরকে নিয়ে। এরকম কোনো ঘটনা আমাদেরকে শেয়ার করবেন? সত্যি কথা বলতে কি, আমরা হ্যাঁ, স্কুলের আঙিনার মধ্যে যেমন আমি, শিরিন, শায়লা, শিউলি, আমরা 4 জন, সবার নাম তালেবর্ষ দিয়ে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো আমরা 4 জন ছিলাম বেশ অ্যাডভেঞ্চারাস, যেটাকে এরকম করে দেখে সবাই। হ্যাঁ, ভাবে যে ওরে বাবারে, হ্যাঁ এরা দুষ্টু, কিন্তু আসলে কিছুই না। আমরা কি করতাম, খেতে ভালোবাসতাম, ক্যান্টিনে যেয়ে জোর জবরদস্তি অনেক কিছু খেয়ে নিতাম। উই ওয়ার অ্যাডভেঞ্চারাস। খাওয়াটা আমার 3 বন্ধু আমার মতন পছন্দ করতো খাওয়া দাওয়া। হ্যাঁ, এইটাই। কিন্তু পড়াশোনাটা আমরা খুব শেয়ার করতাম, গান শেয়ার করতাম, তারপর অ্যাথলেটিক সব ইভেন্টসগুলো শেয়ার করতাম। শেয়ারিংটা প্রচণ্ড ছিল। অতএব ওই দুষ্টুমিগুলো অতটা চোখে পড়তো না ইভেনচুয়ালি। মূল জায়গাটা ঠিক রেখে তারপর হ্যাঁ, আরো অনেক কিছু হ্যাঁ, করা। হ্যাঁ। বরঞ্চ হয়তো বিকাশে অনেক বেশি সাহায্য করেছিল। অবশ্যই, অবশ্যই। ওই যে বাসায় সেই দেয়াল পত্রিকা, হ্যাঁ, বাবা। খালাদের সাথে গান করা, হ্যাঁ। সবকিছু মিলিয়ে। একেবারে, কারণ এটাই জীবন ছিল। জীবন বিকাশে একটা মানব বিকাশের জন্য আমি এখন বুঝি যা যা প্রয়োজন, আমাদের পিতা মাতারা তখন সচেষ্ট থাকতেন সে সব কিছু দিতে। আচ্ছা, এবার একটু শান্তিনিকেতনেই চলে যাই। শান্তিনিকেতনে কৃষ্ণা আমার বন্ধু, হুম। আজ অবধি আমার বন্ধু। আচ্ছা, তার সাথে বন্ধুত্বটা শুরুটা কিভাবে হলো? এটা খুব শুনতে ইচ্ছে করছে, প্রথম আমি পরিচয়। একদিন, আমাদের তখন ছুটি হয়েছে, আমি মাত্র শান্তিনিকেতন, 76-এর কথা বলছি, মাত্র শান্তিনিকেতন গেছি। তো ছুটিতে আমি কলকাতা এসেছি, আমার উস্তাদজি গেছেন দিল্লি, তো আমি ওনাকে মিট করব দিল্লিতে, কিছুদিন কলকাতায় থাকবো। কলকাতায় আমার লোকাল গার্জিয়ান ছিলেন বাংলাদেশ বিমানের যিনি ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, কায়সার আঙ্কেল আর আন্টি। তো ওনাদের বাসায় উঠেছি। তারপর আমি ঠিক করে, আমি হেঁটে বেড়াতে পছন্দ করি, কারণ অত পয়সা থাকতো না। তো আমি হেঁটেই কিন্তু হাওড়া থেকে বালিগঞ্জ চলে আসতাম, আবার বালিগঞ্জ থেকে হেঁটে চলে গেলাম নিউ মার্কেট কলকাতায়। হ্যাঁ, ওখানে যে গ্লোব সিনেমা হলে দেখলাম একটি ছবি হচ্ছে আনম্যারিড ওয়ামান। খুব মজা লাগলো আমার, তখন কতই বা বয়স, লেট টিনস তখন আমার। হ্যাঁ, আমি একটা বই কিনলাম, পপকর্নস কিনলাম, কিনে টিনে আমি ছবি দেখতে ঢুকে গেছি। ছবিটা দেখে বার হয়েছি, হঠাৎ দেখি
কৃষ্ণা আর কৃষ্ণার বাবা ওদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে গ্লোব সিনেমা হলের সামনে, চল আমাদের বাড়ি যাবি। হ্যাঁ, আগে পরিচয় হচ্ছে শান্তিনিকেতনে, বন্ধুত্ব হয় না। মানে জাস্ট হালকা পরিচয়। তারপর ওদের বাড়িতে নিয়ে গেল, সেই থেকে কলকাতায় ওদের বাড়ি আমার বাড়ি হয়ে গেল। চমৎকার আমার বন্ধুত্ব। এবং সেখানেও আমার সন্তানরাও কৃষ্ণার সন্তান, হ্যাঁ, কৃষ্ণাও আমাদের বাড়ির মেয়ে, শেয়ারিংটা খুব একই রকম, মিতা, কৃষ্ণা, শিরিন। কিন্তু আমি একটু বিনয়ের সাথে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে যখন আমরা বন্ধুদের কথা বলি ন্যাচারালি একটা গ্রুপ অফ পিপলের নাম কিন্তু চলে আসে, বা একসাথে বলতে শুরু করলে হয়তো চিন্তায় পড়তে হয় কখনো কখনো গিয়ে কার নামটা বাদ পড়ে গেল। বাট আমাদের সবার প্রিয় শম্পারে যা, তিনি যখন বলছেন হয়তো দু একটি নাম স্পেসিফিক উঠে আসছে, ওরকম আরও কারো কথা আমরা শুনছি না। বিষয়টা কেন বা কী হতে পারে একটু শুনতে চাই। বন্ধুত্ব আমি যেটাকে বলি সেটা প্রচণ্ড গভীর, এবং আমার দায়িত্ব নিতে হবে সেই বন্ধুত্বের। হ্যাঁ, অতটা সময়ে আমার কাছে নেই যে আমি অনেক বন্ধুত্বের দায়িত্ব নিতে পারবো। হ্যাঁ, সে কারণে আমার বন্ধুত্বের সংখ্যাটি আমি ততটাই রাখি যাতে আমি সেই বন্ধুত্বের মর্যাদাটা দিতে পারি। তাই বলে আরও যে অনেক মানুষকে আমি চিনি, যাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড স্নেহ করি, আদর করি, তারা যে আমার বন্ধু নয় তা কিন্তু নয়। কিন্তু এই বন্ধুত্বগুলো হলো যেটা সময়কে পেরিয়ে এসছে। বাহ। হ্যাঁ, এবং এছাড়াও আমার বন্ধু আছে, লন্ডনে আছে। হ্যাঁ, কোমল, মালা, আমরা তিনজন যখন একসাথে হই, রাতের বেলা আমরা চলে যাই সিনেমা দেখতে, খেতে। আমরা তিনটি বান্ধবী। হ্যাঁ, কোমল গাড়ি চালায়, গান গায়, হ্যাঁ, বেসুরো গলায়, কিন্তু খুব মজা করি আমরা। আচ্ছা আচ্ছা, সেই কথাগুলো শুনবো। আরও নিঃসন্দেহে বেশ কিছু বন্ধুদের কথা শুনবো। এত চমৎকার একটি জায়গায় এসে এক জায়গায় বসে থাকাটা বোধহয় ভালো দেখায় না। হাঁটি চলুন এই দিকটা যে। হ্যাঁ, চল। হাঁটতে হাঁটতে এবার একটু সেই বাইরের ফ্রেন্ডদের কথা আর একটু শুনতে চাই, সেখানে কাটানোর সময় কিংবা কাজের খাতিরে তো অনেক বন্ধু হয়েছে, তাদের কথা একটু শুনতে চাই। হ্যাঁ, লন্ডনের ওই বন্ধু দুজন তো ওরা তো আমার মানে কোমলের বাসায় অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমার 2 সন্তানের জন্ম। পরবর্তীতে আরও আছে, ফেরদৌসি, প্রিয়ভাষিণী আমার খুব ভালো বন্ধু। তো এই যে কালচারাল ওয়ার্ল্ডেও এরা সবাই আমার খুব ভালো বন্ধু কিন্তু। হ্যাঁ, সুবর্ণা, ফরিদি, যুবরাজ, তার মধ্যে দুজনই চলে গেছে, যুবরাজ আর ফরিদি, তাই না? তারপর আফজাল, হ্যাঁ, আসাদ, আল মনসুর, আমরা সবাই এত ক্লোজ কালচারাল ওয়ার্ল্ডে, হ্যাঁ, এত ক্লোজলি কাজ করেছি। কিন্তু বন্ধুত্বের মধ্যে যে সোশ্যালাইজিং করতে হবে আমাদের, এরকম কোনো শর্তে আমরা কেউই বিশ্বাস করি না, কারণ আমরা সবাই কাজে ব্যস্ত। অর্থাৎ যখন কাজের ক্ষেত্রেই দেখা হচ্ছে, তখনই সেই বন্ধুত্ব আবার স্ফুরিত হয়। এবং সত্যি কথা বলতে আমার জীবনটা তো অনেক লম্বা, আর এত রকমের কাজ করেছি এবং এত স্নেহ, আদর, ভালোবাসা পেয়েছি, সেগুলো তো বন্ধুত্বেরই হাত। আমার 2 পুত্র সন্তান, ওরা দুজন আমার জন্য 2টো বন্ধু নিয়ে এসছে, জাফরিন আর ঐশী। আর ঐশী আর তিয়াস আবার বর্তমানে যিনি আমার ক্লোজেস্ট ফ্রেন্ড, তাকে নিয়ে এসেছে। তার নাম হচ্ছে শরণ্যা, আমার দেওয়া নাম শরণ্যা, কিন্তু তার অফিসিয়াল নাম হচ্ছে আরিয়া। এখন সর্বোচ্চ বন্ধুত্বের জায়গায় এই 2 বছর না হওয়া ছোট্ট আমার বান্ধবীটি রয়েছেন শিখরে। চমৎকার চমৎকার। তার মধ্যে আরও কিছু বন্ধু আছেন যাদের সাথে আমার ইন্টেলেকচুয়াল ফ্রেন্ডশিপে আমার খুব প্রয়োজন হয়, এরকম কিছু বন্ধু আছেন। একটা বিষয় আমি একটু জানতে চাই, এই যে সেই স্কুল থেকে শুরু করে কলেজ, পরে দেশের বাইরে যাওয়া, একটা বড় সময়, আপনার ভাষায় বললে লম্বা একটা জীবন, সেই জীবনে অনেক বন্ধুদের কথা শুনেছি, সময়ের খাতিরে কোনো বন্ধুকে ছেড়ে যেতে হয়েছে। যদি বলি যে এই বন্ধুত্বটা সংজ্ঞায়িত তো করা যায় না, তারপর আমি একটু জানতে চাই যে শুরু থেকে যখন কথা বলছিলাম, আমার মনে হয় দর্শকরাও একমত হবেন, আপনি যে ঘটনাগুলো বেদনাদায়ক, যে ঘটনাগুলো অনেক বেশি আনন্দেরও,
সব কিছু দিয়ে আলাদা একটা এনার্জি নিয়ে কথা বলেন, সেটাকে সুন্দরভাবে দেখবার একটা ক্ষমতা আপনার ভিতরে আছে। কিভাবে সম্ভব এটা? আমার ছোটবেলা থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমার জীবনে আমার মনটাকে মনের জায়গায় আমি সৌন্দর্য ব্যতীত আর কিছুর বাসস্থান বানাবো না। তো সেখানে অনেকে অনেক রকমের অসুন্দর জিনিস দিতেই চাইতে পারে, সেটা আমি গ্রহণ না করলেই হলো। কেউ কষ্টও যদি দেয় সেটা আমি গ্রহণ না করলেই হলো। কষ্ট দিচ্ছে যে তার কাছেই থাকুক না, মানে আমি নেই কি না। নেব না নেব আমার এটা ব্যাপার, আমার decision। ফিল্টারটা আমি করব। হ্যাঁ, এই যে ফিল্টারিং এটা, ওটা ছোট্টবেলা থেকে আমি ঠিক করে নিয়েছিলাম। কারণ আরেকটা হলো আমি এত কাজে ব্যস্ত থাকি, এত রকমের আমি শিক্ষার সাথে জড়িত যেটা কিনা অনেক সময় নেয়। আমার বই পড়তে বাসি আমি প্রচণ্ড রকমের, সে কবিতার বই হোক, লিটারেচার হোক, প্রবন্ধ হোক, এত কিছু নিয়ে যেই মনটি আমি ব্যস্ত করে রেখেছি, সেখানে আমার আরেকটা ব্যস্ততাও আছে মনের মধ্যে, হলো যতদিন বেঁচে থাকবো সব কিছুর সুন্দর নির্যাসটুকু নিয়েই বাঁচবো। হ্যাঁ, তো সেখানে আমার কোনো কিছু খুব একটা এফেক্ট করে না। চমৎকার, একজন সুন্দর মনের মানুষের সাথে সুন্দর পরিবেশে সুন্দর সব কথা বলছি। সময়টাকে আরও সুন্দর করতে আমরা আপনার খুব প্রিয় দুজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। তারা যদি আসে, দেখি যে মুহূর্তটা কেমন হয়। অবশ্যই। সেই সময়টা দেখবার অপেক্ষায়, প্লিজ ওয়েলকাম। দেখুন, ও মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। ইরাজ আর কলি, ওদের সাথে ওরা আমার থেকে অনেক ছোট, ওদের সাথে আমার যুগ যুগ হয়ে গেল কিন্তু বন্ধুত্বের। আমরা কিন্তু যে রোজ দেখা করছি তা না, কিন্তু আমরা যখন একসঙ্গে হই, আমরা কফি খাই, বই নিয়ে আলোচনা করি, কবিতা নিয়ে আলোচনা করি, সিনেমা নিয়ে আলোচনা করি। ওরা দুজন আর আমি, উই হ্যাভ আ ভেরি ক্লোজ, একটা খুব সুন্দর একটা রিলেশনশিপ। আমরা ফোনেও কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি। ফোন করলে আমরা তিনজন একবার আমি নিচ্ছি, একবার নিচ্ছি, ঘন্টার পর ঘন্টা হ্যাঁ, কথা হয়। এবং সবই কিন্তু কনস্ট্রাকটিভ। হ্যাঁ, মানে বই নিয়ে বা কবিতা নিয়ে বা কোনো একটা কিছু জীবন পড়লাম, নিয়েও, কোনো একটা কিছু মানে পড়লাম। কোন চিন্তাটা, কোন বইও তো অনেক এফেক্ট করে, ছবি এফেক্ট করে, তাই না? নিজের ভিতরেও আলোড়ন হয়। গান নিয়ে, হ্যাঁ, গান নিয়ে দুঃখ পেলেও কথা বলি। হ্যাঁ, দুঃখ পেলেও কথা বলি, তাই না? চমৎকার। আমি অনেকক্ষণ ধরে আপনার সাথে কথা বলছিলাম, আপনার কাছ থেকে অনুমতি নেই দুজনের সাথে একটু কথা বলতে চাই। যে বিষয়টা হয়, ফ্রেন্ডশিপ একেবারে সহজাত একটা ব্যাপার আমার কাছে মনে হয়। তো দুজনের কাছে আমার একটাই প্রশ্ন, যে শম্পা আর নেইম, যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, সেই মানুষটি আমার বন্ধু হয়ে গেছে বা আমার বন্ধু। হাউ ডু ইউ ফিল? কেমন লাগে ভাবতে? যখন প্রথম সম্পাপার কাছে যাই, তখন বিষয়টা আপনি যা বলতে চাইছেন সেরকম একটু মনেই হয়েছিল যে সম্পাপা, ছোটবেলায় ওনাকে নাটকে দেখেছি, আমার প্রথম দেখা ইডিয়েট নাটকে, তখন আমি ছোটই, ও আমাকে নিয়ে গেছিল, আমার স্ত্রী, তো ওর মাধ্যমে সম্পাপার সঙ্গে আমার পরিচয়। তখন মনেই হয়েছিল যে সম্পারেজা। এখন আমি আর কিছুই ভাবি না, সম্পাপা এনি টাইম ফোন তুলি, সম্পাপা একটু কফি খেতে আসতেছি, আছেন বাসায়, থাকবেন, শুটিং আছে, নাই, আয় চলে আয়, গেলাম, গল্প করলাম। এখন আর এটা বন্ধুত্বটা হচ্ছে কি, আসলে তো একটা ডিপেন্ডেন্সি, মানুষ নির্ভর করে, সম্পাপার উপরে আমরাও নির্ভর করি, সম্পাপাও হয়তো আমাদের উপর নির্ভর করে, দুজনের উপরই করে, ফলে এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হয়। ওই তৈরি হওয়ার কারণে ওই মোহ বলেন বা একটা ইমেজ বাকি দেখে সবকিছু ছাপিয়ে অভিভূত যায় আসলে। হওয়া, ওইটা আর থাকে না, তখন এটা একটা ম্যাচিউরড ফ্রেন্ডশিপে পরিণত হয়। দ্যাট ইজ একেবারে। ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা আসলে মানে অভিনেত্রী বা গায়িকা সম্পারে যাচ্ছে, ব্যক্তি সম্পারে এই আমাদের কাছে অনেক কিছু, অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং কিছু। সেটাই হওয়া উচিত। কিন্তু আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে প্রথম এই যে ফ্রেন্ডশিপটা, মানে সম্পর্কটা ফ্রেন্ডশিপের দিকে যাচ্ছে, এটা কখন টের পেলেন বা সেই সূত্রটা একটু জানতে চাই। এটা আসলে আমি ভোরের কাগজ বলে একটা পত্রিকা, ওইটাতে কাজ করতাম। তো ওই সূত্রে শম্পা আপার কাছে আমরা একটা ইন্টারভিউ নিতে এসেছিলাম। সঞ্জীব দা পাঠিয়েছিলেন, তখন ফিচার এডিটর ছিলেন সঞ্জীব দা, পাঠিয়েছিলেন, ওইখানে আসি। তো তখনই শম্পা আপার সাথে কথা হয়, শম্পা আপার বাসায় যে নিয়মিত উনি একটা কলাম লিখবেন। তো ওইটা নিতে প্রতি সপ্তাহে শম্পা আপার কাছে আসতাম, যেতাম, এভাবে একদম। তখন শম্পা আপার বাচ্চারাও ছোট, মানে খুব ক্লোজ হয়ে যায়। তারপরে আমার বিয়ের পর আমি উত্তরাতে চলে আসি, শম্পা আপা উত্তরা, তারপর তার কোনো মানে ইয়ে না, মানে
কোথাও একটা যাচ্ছে সম্পাপা, আজকে দুপুরে খাবো কিন্তু তুমি, হ্যাঁ হ্যাঁ চলে আয় চলে আয়। বন্ধু সম্পর্কে সব ভালো ভালো কথা আমরা শুনেছি, এবার একটু অভিযোগ শুনতে চাই। সেটা ভালো কোনো অভিযোগ হতে পারে, হয়তো ঠিকমতো খাওয়া হচ্ছে না, হয়তো ঠিকমতো এটা করা হচ্ছে না, সেরকম কথাগুলো কি বলা আছে আমি দুজনে? বলি মানে উনি মানুষকে খুব বেশি বিশ্বাস করে, এটা ওনার একটা, হয়তো পজিটিভ সবাই বলবে কিন্তু আমি বলবো নেগেটিভ সাইড। ওনার যদি ইয়ে থাকে, মানুষকে খুব বেশি বিশ্বাস করে উনি। উনি সবাইকে গ্রহণ করতে চান এবং করতে গিয়ে অনেক সময় বিপদ ঘটে। মানুষ চিনি না তা না, চিনলেও অনেক সময় আমি ভাবি আচ্ছা থাক না। থাক না দেখি কি হয়। এটাই বলে এই জন্য সম্পাপা। হয়তো মানুষ হিসেবে আপনি বারবার জিতে যান। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানুষ জিতে হিসেবে কি না? সম্পাপা জিতে। জিতবার হ্যাঁ, জন্য করি না। না কিন্তু শিখি, হয়ে যায়, শিখি শিখি শিখি। চমৎকার। আমরা এই গল্পটা করতে ইচ্ছে করছে, আমারও আসলে বিদায় নিতে ইচ্ছে করছে না, কিন্তু একটু আগে ঘন্টার কথা শুনছিলাম না, বিদায়ের একটা ঘন্টা হয়তো আছে আবডালে, সেই বিদায় ঘন্টাটা বেজেই উঠছে। হয়তো নিয়মমাফিক এই বিদায় আমরা নিচ্ছি, কিন্তু এই যে বন্ধুত্বের ছটা, এই যে বারবার মানুষকে আমি বলবো বিশ্বাস করে হেরে যাওয়ার মাঝখানেও জিতে যাওয়া, কিংবা আপনার ভাষায় শিখতে পারা, সেটাও সেই ছটা রেখেই আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। তবে আপনারাও তো নিশ্চয়ই রাজি হবেন, এভাবে আমরা যাব না। একটা আমরা গান সম্পাপার কিংবা গান শুনে যাবো। কবিতা, যেটা ইচ্ছা আমরা শুনতে শুনতে যাব। কিন্তু তিনজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। ধন্যবাদ ওদের দর্শক। দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এনটিভি অফকোর্স। হ্যাঁ, তো বিষয়টা খুব মজা লাগলো, কারণ আমি যখন এরকমই কোনো অনুষ্ঠান গ্রহণ করি, তখন কিন্তু আমার আরেক বন্ধু ভাবনা, ভেতরের ভাবনা, সেই ভাবনাটা বেশ একটা জায়গা পায়। হ্যাঁ, শাখা প্রশাখা, ডালপালা। হ্যাঁ হ্যাঁ একেবারে। তো সেই রকম একটি সুযোগ তোমরা দিলে, মজা লাগলো। ধন্যবাদ। আমি একটু বিদায় নিই দর্শকদের কাছ থেকে, তারপর আমরা গানটা শুনি। প্রিয় দর্শক, আবারও বিদায় বেলা হয়ে এলো, তবে আগামী সপ্তাহের অপেক্ষায় রাখবো। আগামী সপ্তাহে আবার কোনো প্রিয় মানুষের বন্ধুত্বের গল্প নিয়ে আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় হাজির হব। তবে এই মানুষগুলির কথা ধরে সেই ছটার কথাই বলি, সেই রেশের কথাই বলি, কিছু কথা তো বেরিয়ে আসে। কি বুঝলেন? বন্ধুত্ব মানে নির্ভরতা, বন্ধুত্ব মানে হাঁটতে হাঁটতে জিতে যাওয়া, বন্ধুত্ব মানে তার প্রতি এতখানি নিশ্চয়তা ফিল করা, সেই মানুষটার কাঁধে মাথা রেখে কান্না করা যায়, কিন্তু সেই কান্নার জন্য কোনো লজ্জা হয় না। তেমন বন্ধুত্ব নিয়ে আপনার বন্ধুর সাথে ভালো থাকুন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। গান শুনি। অদ্ভুতভাবে হঠাৎ করে মনে পড়লো, দুই বন্ধু, সঙ্গীতের বন্ধু, তানসেন খান, সেও গত হয়েছে সুরকার, এবং নুরুজ্জামান শেখ, সেও গত হয়েছে গীতিকার। তাদের একটি গানের কথা মনে পড়লো, আমার এখন এমন একজন বন্ধুর প্রয়োজন, যাকে বিশ্বাস করা যায়, যার কাঁধে মাথা রেখে কান্নায় ভেঙে পড়া যায়। আমার এখন এমন একজন বন্ধুর প্রয়োজন। গেছে চলে কোথায় জানি না, মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে।